আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি সোনিয়া আফরিন ঈশিতা। শুরুতেই জেনে নেব প্রধান শিরোনাম। ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত হামাস। গাজার ভবিষ্যৎ নিয়ে গোপন বৈঠক নেতানিয়াহু ও টনি ব্লেয়ারের। ভারতের গোয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক সহ অন্তত 25 জনের মৃত্যু। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 900 ছাড়ালো। বাস্তুচ্যুত বহু মানুষ, খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই হামাস ঘোষণা করেছে ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে তারা অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, গাজার বর্তমান অবস্থা এখনো যুদ্ধবিরতির মানদণ্ডে পৌঁছেনি। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে গোপনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিশ্ব রাজনীতিতে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে তৎপরতা বাড়ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা শক্তির। গোপন কূটনীতি, অঘোষিত বৈঠক আর নতুন প্রশাসনিক প্রস্তাব সব মিলে পরিস্থিতি দিচ্ছে নতুন সংকেত। এরই মধ্যে অস্ত্র হস্তান্তর ইস্যুকে ঘিরে নতুন সংকেত দিয়েছে হামাস। সংগঠনটির প্রধান আলোচক খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে হামাস তাদের অস্ত্র একটি বৈধ ফিলিস্তিনি রাষ্ট্রের কর্তৃপক্ষের অধীনে জমা দিতে প্রস্তুত। আমাদের অস্ত্র দখল আর আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এগুলো রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্ত মনিটরিংয়ের জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনে হামাসের আপত্তি নেই। একই সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এদিকে গাজায় বিদ্যমান পরিস্থিতিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে না সরলে যুদ্ধবিরতি সম্ভব নয়। আমরা এক সংকটময় অবস্থায় আছি। এটি কেবল একটি লোক দেখানো যুদ্ধবিরতি মাত্র। এটিকে এখনো যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হবে যখন ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। মূলত বৈঠকটি গাজা উপত্যকায় দ্য ডে আফটার ব্যবস্থা নিয়ে আলাপের অংশ ছিল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজারো সরকার বিরোধী বিক্ষোভে সমবেত হন হাজারো বিক্ষোভকারী। অভিযোগ, 7 অক্টোবরের হামলার পরবর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছেন নেতানিয়াহু। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে আবার ফিরে এসেছে বড়দিনের উৎসবের আমেজ। 2 বছরের যুদ্ধের অন্ধকার কাটিয়ে এবছর নতুন করে আলোয় ঝলমল করছে মেনজার স্কোয়ারের ঐতিহাসিক ক্রিসমাস ট্রি। উজ্জ্বল আলোকসজ্জা ও উৎসবের উচ্ছ্বাসে নতুন রূপ নিয়েছে পুরো শহর। পশ্চিম তীরের বেথলেহেম, যা যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত, গত 2 বছরের গাজায় যুদ্ধের প্রভাবে যেন অবরুদ্ধ হয়ে পড়েছিল এই পবিত্র শহর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই স্থানটি দীর্ঘ সময়ের অস্থিরতার পরে এখন ধীরে ধীরে জীবন ও উৎসবের স্পন্দন ফিরে পাচ্ছে। শোক ও নীরবতার আবহ কাটিয়ে বড়দিনকে ঘিরে গুমড়ে থাকা শহরটিতে ফিরেছে প্রাণ। আলোয় সেজে উঠেছে হাজার বছরের পুরনো রাস্তাঘাট, বেড়েছে মানুষের উপস্থিতিও।
A lot of agony and pain, unemployment, a lot of troubles and sadness. 2 বছর ধরে আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি। এখন আনন্দ ভাগ করে নেওয়ার সময়। এই খুশির দিনগুলোতে গাজার মানুষকেও স্মরণ করছি। We also like to feel with the people in Gaza also as well. বেথলেহেমের মেনজা স্কোয়ারে বসানো হয়েছে বিশাল আকারের আলোয় ঝলমলে ক্রিসমাস ট্রি, চার্চ অফ দি নেটিভিটি, যার সামনে আসর জমেছে সঙ্গীত ও আড্ডার। বড়দিনের মাসের এই আমেজ আমাদের মধ্যে আশার বাণী নিয়ে এসেছে। বেথলেহেমের এই আলোক উৎসব শুধু বড়দিনের আনন্দই নয়, বরং যুদ্ধক্লান্ত মানুষের জন্য বহন করছে শান্তি ও আশার বার্তা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের গোয়ায় একটি নাইট ক্লাবে আগুনে পর্যটক সহ অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 50 জন। স্থানীয় সময় মধ্যরাতে আরপোরা এলাকায় নাইট ক্লাবটিতে আগুন লাগে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর গোয়ার আরপোরা এলাকার জনপ্রিয় নাইট ক্লাব বার্চ বাই রোমিওল্যান্ড শনিবার মধ্যরাতে হঠাৎই আগুন লাগে নাইট ক্লাবটিতে। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই এর ভেতরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রথমে ধারণা করা হয়েছিল ক্লাবটির রান্নাঘরের কাছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়েছে, কিন্তু পরে পুলিশ জানায় সব সিলিন্ডার অক্ষত ছিল। এছাড়া নাইট ক্লাবটি অগ্নি নিরাপত্তার নিয়মকানুন মানেনি। ক্লাবটি পরিচালনায় থাকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। इमीडिएटली पुलिस और फायर ब्रिगेड और एम्बुलेंस वगैरह सब ने रश किया उधर। আগুন লাগার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। फायर तो अंडर कंट्रोल है। কর্তৃপক্ষ জানিয়েছে ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হওয়া প্রাণহানির অন্যতম কারণ। নিহতদের মধ্যে পর্যটকের পাশাপাশি আছেন ক্লাবটিতে কাজ করা স্থানীয় কর্মীরাও। অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানায় কর্তৃপক্ষ। গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ও ভবনবিধি মানা হয়েছিল কিনা এসব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। আলাস্কায় 7 মাত্রার ভূকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার আলাস্কা ও কানাডার সীমান্তবর্তী ইউকন অঞ্চলে এটি আঘাত হানে। এতে জারি করা হয়নি কোনো সুনামির সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আলাস্কার জুনাও থেকে 230 মাইল দূরে উত্তর পশ্চিমের ইউকনের পশ্চিমাংশে। গার্ডিয়ান জানায়, ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউকনের পাহাড়ি এলাকাগুলো। তবে সেখানে মানুষের বসবাস তুলনামূলক কম হওয়ায় পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। এদিকে ইউরোপের দেশ গ্রিসে আঘাত হেনেছে 4.8 মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 900 ছাড়ালো। স্থানীয় সময় শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম, শহর ও উপকূলীয় এলাকা থেকে বহু মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ অনেকে। আচেহ প্রদেশের তামিয়াং জেলায় খাবার, পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় যোগাযোগ বিঘ্নিত। তামিয়াং জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদেরও ভোগান্তি চরমে। বাস্তুচ্যুত অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের শোকের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ চলছে হংকংয়ে। নির্বাচনে 90টি আসনের বিপরীতে 161 জন প্রার্থী লড়ছেন। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ায় আইন ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, কর ব্যবস্থা ও সামাজিক নীতিসহ অনেক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে হংকং প্রশাসন। তবে 2021 সালে হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে বেইজিং। নিয়ম করা হয় একমাত্র চীনের প্রতি অনুগতরাই প্রার্থী হতে পারবেন। গেল 26শে নভেম্বর হংকংয়ের তাইপো জেলার অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে 159 জন নিহত হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ অনেকে। গেল 80 বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে দেশটি। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো
ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা। ফ্লোরিডায় অনুষ্ঠিত 3 দিনের এ শান্তি আলোচনায় কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের প্রতিনিধিরা। আলোচনার শেষ দিন শনিবার ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোর রাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 29টি এলাকায় মস্কোর হামলার বিষয় নিশ্চিত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে বেশ কয়েকজন। হামলায় জাপোরোজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহত হয়েছে আরও 11 জন। স্থানীয় সময় শনিবার ভোরে আদানা ও গাজিয়ান্তেপকে সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়। যাত্রাবিরতির সময় টায়ার ফেটে থেমে থাকা একটি লরির পেছনে দ্রুত গতির একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন। লরির চালক বেঁচে geleও তাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। Sol taraftaki görüntüler ise kazanın hemen ardından çekilen ve ajansların kaza yerinden paylaştığı ilk görüntü. গ্রিকের ক্রিট দ্বীপে আশ্রয় প্রার্থী ও অভিবাসীদের নৌকা ডুবে 17 জনের মৃত্যু হয়েছে। অ্যাথেন্সের নিউজ এজেন্সি জানায় স্থানীয় সময় শনিবার ক্রিট দ্বীপের 26 মাইল দূর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তুর্কি পণ্যবাহী একটি জাহাজ নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কোস্ট গার্ডকে খবর পাঠায়। এরপরই সেখানে উদ্ধার কার্যক্রমের জন্য পাঠানো হয় একটি নৌকা ও হেলিকপ্টার। গ্রিক কোস্ট গার্ড আরও জানায় আহত 2 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগর থেকে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর জন্য গ্রিকের ক্রিট দ্বীপটি ব্যবহার করে থাকেন অভিবাসীরা। জাতিসংঘ বলছে এই পথে চলতি বছরে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। সুদানে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী RSF এর হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 114 জন। এর মধ্যে শিশু রয়েছে 46 জন। সুদান সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস জানায় বৃহস্পতিবার সাউথ কর্দোফান রাজ্যের কালোগিতে একটি কিন্ডারগার্টেনে RSF প্রথমবার হামলা চালায়। পরে উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয়। এছাড়া শহরে হাসপাতাল ও একটি সরকারি ভবনে বোমা হামলা হয়েছে। সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন উইথ জানান বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলছে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমানে পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়ে মেইমান্দ গ্রাম। জনপদের বয়স অনুমান করা হয় প্রায় 12,000 বছর। পাথরখচিত গুহা, বাসস্থল আর কঠিন পরিবেশের মধ্যেও হাজার বছরের মানব জীবনের চিহ্ন ধরে রেখেছে এই গ্রাম। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি। ইরানের কেরমান প্রদেশের শারে বাবাক শহরের কাছে বিস্ময়কর প্রাচীন গ্রাম মেইমান্দ, যেখানে শিলা খোদাইয়ের নকশা 12,000 বছরের পুরনো। গ্রামটি শুধু একটি জনপদ নয়, বরং হাজারো বছরের সভ্যতার এক অনন্য প্রতিচ্ছবি। পাহাড় কেটে তৈরি ঘরবাড়ি, উপাসনালয়, দুর্গ সব মিলিয়ে মেইমান্দকে গ্রাম থেকে নির্দিষ্ট সভ্যতার কমপ্লেক্সে রূপ দিয়েছে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে দীর্ঘ ইতিহাসেও সামাজিক পরিবর্তন এখানে কম। গবেষকদের মতে মধ্যপ্রস্তর যুগ থেকেই এখানে মানুষের বসবাস। প্রচণ্ড শুষ্কতা, গরম আর তীব্র ঠান্ডায় জীবনযাপন চ্যালেঞ্জিং হলেও যুগ যুগ ধরে বুদ্ধিমত্তার সঙ্গে গড়ে তুলেছে তাদের আশ্রয়। পাহাড়ে খোদাই করা চিত্র ও শিকারের দৃশ্য ইঙ্গিত দেয় এখানে মানব বসতি কয়েক হাজার বছর আগের। ইসলাম আসার আগে গ্রামটি ছিল জরাথ্রুষ্ট ধর্মাবলম্বীদের বসতি। তারও আগে সূর্য পূজার প্রচলন ছিল এখানে। গুহায় এখনও আছে আগুন মন্দিরের নিদর্শন। আরেকটি বিস্ময়ের খোঁজ মেলে পাহাড়ের গায়ে খোদাই করা কবর কুঠুরিতে। এখানে মৃতদেহ কবর না দিয়ে রাখা হতো এসব পাথুরে কক্ষে।
এ গ্রামের প্রধান জীবিকা চাষাবাদ, পশুপালন, কার্পেট বুনন আর পর্যটন। মানুষের জীবন আর প্রকৃতির সঙ্গে অভিযোজনের এ অনন্য ইতিহাসই মেইমান্তকে করেছে মানব সভ্যতার সাক্ষ্য বহনকারী এক জীবন্ত জাদুঘর। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।